একটা চ্যালেঞ্জ নিই রাকিব ভাই, আসুন আগামীকাল টিএসসি তে অথবা যে কোনো একটা জায়গায় আপনারা 15 বছরের সকল কার্যক্রম সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে প্রকাশ করবেন, আমরা আমাদের সকল কার্যক্রম প্রকাশ করব, এবং এই 6 মাসে আপনারা কি করেছেন সেটা সকল শিক্ষার্থীদের কাছে আপনারা ওপেন প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা, প্রদর্শনের ব্যবস্থা করুন, আমরাও করি। এরপরে সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা ওপেন সংগঠন আর কারা গুপ্ত সংগঠন। যারা 15.5 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর 6 জন ছাত্রলীগের পোস্ট দাঁড়ি ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করেছেন। এটা কি সম্ভব? আমি প্রতিটা প্রশ্নের জবাব দিতে। আচ্ছা, রাকিব ভাইয়ের কাছে আরো প্রশ্ন রয়েছে, জাহিদের কাছে রয়েছে, আমি কোনো আনসার পাইনি। আচ্ছা, দর্শকরা পেয়েছে কিনা দর্শকরা কমেন্ট করবেন। এদের পরিচয়টা প্রকাশের চাইতে ওমর ফারুকের পরিচয়টা প্রকাশ যখন বড় হয়ে ওঠে, তার মানে হচ্ছে আপনি ওই সন্ত্রাসীদেরকে আড়াল করে যে হচ্ছে সন্ত্রাস করে না তাকে আপনি হচ্ছে সামনে আনার চেষ্টা করছেন। এই বিষয়টাতে এইভাবে আমি আজকে দেখলাম যে হচ্ছে যুবদলের সহসভাপতি তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দেখেন তাকে খুঁজে পাবেন কিন্তু হচ্ছে কোনো না কোনো বড় একজন নেতার আশ্রয় এখন ঠিকই আছে, তাকে পুলিশ ধরতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজেই পাবে না। বিষয়টা যতজন মানে হচ্ছে আমি মনে করবো যে যতজনকে বহিষ্কার করেন তাদেরকে একই সাথে ধরে পুলিশে তুলে দেন, কারণ হচ্ছে তারা পরবর্তীতে আবারও একই ধরনের অপকর্ম করে। তাদের বিরুদ্ধে যখন হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে যায়, তখন আমি বিভিন্ন জায়গায় আমার প্রমাণ পেয়েছি। আমার নিজ উপজেলা একজন বহিষ্কৃত নেতাকে যখন হচ্ছে নেতার বিরুদ্ধে পুলিশ যখন মামলা নিচ্ছে, তখন হচ্ছে জেলা সভাপতি পরিচয় দিয়ে ফোন দিয়ে পুলিশকে ধমকানো হচ্ছে ওর বিরুদ্ধে কেন মামলা নিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আগে রেজিম ছিল তখন ছাত্র দলের ব্যানার ধরার মতো লোক পাওয়া যেত না, 5 থেকে 10 জন পাওয়া যেত। যখন রেজিম চেঞ্জ হলো আপনারা চটজলদি বড় একটি কমিটি দিয়ে দিলেন, 177 জনের কমিটি দিয়ে দিলেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি কি গুপ্ত শিবিরের মতো গুপ্ত ছাত্র দল? আমরা আজকে মূলত আলাপ করতে চাই ছাত্রগণ প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাহিদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং সেই সঙ্গে রয়েছেন হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক, এবং আমরা পেয়েছি রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি ছাত্রদল। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং এই আজকের আয়োজনে। রাকিব ভাই, আলাপটা আপনাকে দিয়ে শুরু করতে চাই, তারপর অন্যদের কাছে আসবো। আমরা আজকে লক্ষ্য করলাম যে ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গুপ্ত শিবির বলা হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। এই গুপ্ত শিবির শব্দটি বারবার আসছে আপনাদের বয়ানে, আপনাদের ন্যারেটিভে আসছে। এই গুপ্ত শিবির বিষয়টি আসলে কি, সেটি জেনে আলাপ শুরু করতে চাই। ধন্যবাদ। এবং আমরা যে অভিযোগ করে আসছি এতদিন যাবৎ, সেটি সত্যতা মিলল কুয়েটে, যে বৈষম্য বিরোধী ছাত্রদলের ব্যানারে এই নিষিদ্ধ এবং গুপ্ত সংগঠন যে নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ছাত্র শিবিরের, তারা এই বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করছে, এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদলের ব্যানারকে ব্যবহার করে ছাত্রদলের যে প্রকাশ্য রাজনীতি রয়েছে এবং যে গুণগত পরিবর্তন নিয়ে, নতুন ধারা ছাত্র রাজনীতি নিয়ে আমরা সারা দেশে সকল ক্যাম্পাসে আমাদের ধৈর্য সহনশীলতার সহিত যে ছাত্র রাজনীতি পরিচয়, ইতিবাচক ছাত্র রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছি, সেটি যেন আমরা করতে যেন না পারি, সেজন্যই এই বৈষম্য বিরোধী ছাত্রদলের ব্যানারকে তারা এখন ব্যবহার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই তৎকালীন সময়ে একটি কমিটির সমন্বয়কদের মাধ্যমেই পরিচালিত হয়েছে, কিন্তু তারা তো বারবার স্বীকার করে এখানে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ ছিল। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে ছাত্র সংগঠন করা হচ্ছে। সম্মানিত আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করা হচ্ছে, ত্রাণের টাকা বলেন, তার পরবর্তীতে আহতদের। এই প্রসঙ্গগুলোতে আসবো, আমি শেষ করে দিচ্ছি। যেটি বললেন সেটি জবাব আমরা ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন জাহিদ ভাই আপনার কাছে আসতে চাই। আসলে কি গুপ্ত শিবিরের মানে যে অভিযোগটি, সেই অস্তিত্ব আসলেই আছে কিনা, মানে কোন কোন জায়গায় এই গুপ্ত শিবির রয়েছে, তারা কেন প্রকাশ্যে না, মানে আন্ডারগ্রাউন্ড রাজনীতির যে অভিযোগ সেটি থেকে কেন বের হয়ে আসতে পারছে না ছাত্র শিবির? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গুপ্ত শিবির বা গুপ্ত সংগঠন নামে আমাদের সম্মানিত রাকিব ভাই যে কথাগুলো বললেন, অভিযোগ বলেছেন, এটা আসলে ওনারা মুখস্থ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওনারা পলিটিক্যাল যে এজেন্ডা ঠিক করা দরকার একটি ছাত্র সংগঠনে, সেটা ঠিক করতে না পেরে ওনারা এই এজেন্ডাটা কি নিয়েছেন। তো এক্ষেত্রে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় এসেছি, তো একবার সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলাম। আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় ওই যারা হচ্ছে ছিনতাইকারী, এদের একটা চক্র থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, রাকিব ভাইয়ের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে। তো সেখানে যখন গিয়েছি, জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয়। তো টান দেওয়ার পর দেখা গেছে যে বাহিরে এবং ভিতরে, অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর চিন্তাকারী বলে চিৎকার দিয়ে ওঠে। তো দেখা গেল পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও চিন্তাকারী, যে মোবাইল নিয়ে গেছে সেও চিন্তাকারী, তার আশপাশে যারা থাকে সবাই চিন্তাকারী। তো রাকিব ভাইয়ের গল্পটা মানে গুপ্ত বলাটা আমার কাছে কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয়, যে গুপ্ত গুপ্ত। এখন আসেন আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত 15 বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে, কতটিতে কমিটি আছে, ইভেন এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন। ছাত্র শিবির মতো একটি সংগঠন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর 31 তারিখ। জাস্ট 11 দিনের ব্যবধানে আমাদের 132টি শাখা সব জায়গায় আমরা কমিটি দিয়েছি, এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি।
এরপর আসেন আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন যে ছাত্র শিবির একটা সায়েন্স ফেস্ট করেছে, তো এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা, ঠিক না? আপনারা দেখেননি মিডিয়াতে, রাইট? এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি, আশা করি এটাও খুব গোপনে হয়েছে, আমাদের রাকিব ভাই এটা দেখেননি। আমরা আমাদের বইমেলা স্টল আছে, আশা করি রাকিব ভাই সেটাও দেখছেন না, এটা ওনার চোখে আসে না। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে, সারা বাংলাদেশ সবাই দেখেছে, কিন্তু আমার রাকিব ভাই দেখেন না। জাহিদ ভাই, মানে- এরপরে হচ্ছে আমি একটু শেষ করবো প্লিজ, যেহেতু ইস্যুটা হচ্ছে এবং এটা আশা করি সলভ হয়ে যাবে আজকের পরে। যদি রাকিব ভাই এরপরে এই প্রসঙ্গটা আনে, এখানে আমার তাহলে রাকিব এগুলো ভাইকে আমি ওই দেখে চোরের একশো গল্পের ব্যাখ্যা বাহিরে আসলে কোনোটাই আমি স্বীকৃতি দিতে পারবো না, সে চোরের গল্পটার মধ্যে আমাকে থাকতে হবে রাকিব ভাইকে নিয়ে। এরপর আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আপনি খেয়াল করবেন, এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি, মিট দ্য ব্রিলিয়ান্টস এবং আস্ক শিবির, নো শিবির, সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি, এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে। রাকিব ভাই এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন। দেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি, বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায়, আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের প্রকাশনাগুলোর প্রদর্শনী হচ্ছে। তাহলে রাকিব ভাই কোন সেন্স থেকে, কোন যুক্তিতে গুপ্ত বলে, এটা রাকিব ভাই ভালো জবাব দিতে পারবে। তবে ওনাদের যে রাজনীতি, ওনারা যেটা রাজনীতি করছে, ওনারা আসলে গঠনমূলক রাজনীতির মধ্যে নেই, ওনারা হচ্ছে এক ধরনের আগের মতো দখলদারিত্ব এবং ফ্যাসিবাদ কায়েমের যে রাজনীতি সেদিকে ধাবিত হচ্ছে। এবং আমরা ওনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, 5ই আগস্টের পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে বুঝিয়েছি, এবং আমরা ইনডিরেক্টলি অনেকভাবে কৌশলে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, 5ই আগস্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি এক না, আপনারা আসুন ভালো ধারায় আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা মিলেমিশে রাজনীতি করি। এবং ছাত্র রাজনীতির প্রতি যে একটা তিক্ততা জন্ম নিয়েছে, একটা ট্রমা জন্ম নিয়েছে, এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি সেটা দূর হবে না। তো আমাদের রাকিব ভাই গতকাল ওনাদের ছাত্র সংগঠন যে কাজটা করলো কুয়েটে, সেটা তো সারা মানে আমরা মিডিয়াতে সবাই দেখেছি, স্পষ্ট সেখানে ছাত্র দল কিভাবে সেটার সাথে যুক্ত ছিল এবং যুব দলের কারা সেটা, এবং আলহামদুলিল্লাহ রাকিব ভাই খুব শুরুতে স্বীকার করে নিয়েছেন যে যুব দল এবং স্থানীয় বিএনপি তারা সেখানে যুক্ত ছিল এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, এটা ফুটেজে সবাই দেখেছে। এখন তো আর 1990 সাল 80 সাল না, যেখানে সোশ্যাল মিডিয়া নেই, কারো হাতে মোবাইল নেই, শুধুমাত্র যদি মানে যেটা ভিডিও ক্যামেরা সেটা ছাড়া কিছু নেই, বিষয়টা তা না, এখন তো সবকিছু সবার কাছে অবারিত। তো এরপরও রাকিব ভাইয়ের এই লজিকটা আসলে কোনো যুক্তি আমি মানতে পারছি না, এবং আশা করি আজকের দিনের পরে রাকিব ভাই এই সমস্ত শব্দ আর ব্যবহার করবে না। আর ওপেন সংগঠন হিসেবে উনি আমাকে এই উত্তরটা অবশ্যই দিতে হবে যে গত 15 বছর ওনাদের কাউন্সিল এবং ওনাদের কার্যক্রম কি ছিল, আর এই 6 মাসে ওনাদের কাউন্সিল এবং কি কি কার্যক্রম ওনারা করেছে, এই জাস্ট এই দুইটা বিষয় বললে আমরা ওপেন সংগঠনের সংজ্ঞাটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিটের জবাব নিয়ে আমরা এক মিনিট জবাব দেই। এই 15.5 বছরে আমি আজ থেকে 6 মাস আগে বক্তব্যে বলেছি, যদি শিবিরের সৎ সাহস থেকে আল্লাহকে তারা শুধু ভয় পায়, হাসিনাকে ভয় পায় না, তারাই বলেছে 15.5 বছরের কমিটি একটি নাম প্রকাশ করতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করতে বলেন। এত মানে মিডিয়াতে এসে আমি আসলে খুবই দুঃখিত হই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি 15 বছরটা এখন দিতে পারবেন আমাকে, আমি নেক্সট ইয়েতে বলতে আমি চাচ্ছি প্লিজ আপনার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনার সবগুলো কমিটি দেবেন। আমার কমিটি চাচ্ছেন তো, আমি আপনাকে কথা দিলাম এই মিডিয়া আপনি আমাদের অফিসে আসবেন, আপনাকে আমরা ইনভাইট করছি, ছাত্রশিবির কেন্দ্রীয় অফিসে আপনাকে সকল কমিটি সকল থেকে দেওয়া হবে। আমি এখানে লাইভলি বলছি সবাইকে যে আপনি আমাদের অফিসে আসবেন, আমি সব কমিটি দিব। আপনি 10 বার রাকিব ভাই বলছেন, আমি আপনাকে একবার ইন্টারফেয়ার করিনি, আমি আপনাকে আবার বলছি। জি জি, থ্যাংক ইউ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি ছাত্র দলের সকল কমিটি এই যে সবার সামনে ঘোষণা দিলাম, সকল কমিটি এই 15.5 বছরের এই ফ্যাসিস্ট হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব কমিটি প্রকাশ করবো, আপনাকে দিব। আপনি কথা দেন যে আপনি আমাকে দিবেন, আপনি কথা দেন যে আমি একটু ভিডিও দেখাতে চাই, প্লিজ আমি আজকে একটা ভিডিও একটু দেখাবো আমি দর্শকদের। আচ্ছা প্লিজ, আচ্ছা তাহলে তো টক শো হয় না, না এই বিষয়টা নিয়ে আমরা সে আমাকে মন্তব্য জানবো, চ্যালেঞ্জ করেছে। রাকিব ভাই শিবিরের উপর দায় দিয়ে দেন। রাকিব ভাই, জাহিদ ভাই, আমি আপনাকে মন্তব্য দিই। আপনি আমাকে 10 বার রাকিব ভাই যাই কিছু ঘটবে আপনাদের, আপনারা অপকর্ম করবেন, সবকিছু করবেন, অপরাজনীতি করবেন, দায়টা আমি শিবিরের উপর মিডিয়ার সামনে আমি আবার বল, আমি অন্য প্রসঙ্গে যাব। তিনি আমাকে 10 আমরা একটু হান্নান মাসুদের বক্তব্যটা নেই। না প্লিজ, আমি আবারও বলছি, ওনারা বলুক, সমস্যা নেই। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার 15.5 বছরের যতগুলো কমিটি আছে, আমি এখান থেকে বের হয়ে 1 ঘন্টার মধ্যে আমি আপনাকে পাঠাবো। আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনার 15 বছরের। জি জি, আমি দিব, আপনি আমার অফিসে আসবেন, আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, যে ভিডিওটি দেখালেন সেটি নিয়ে আপনার মন্তব্য জানবো। এটা কিন্তু সোশ্যাল না আমার যদি সে আমাকে প্রশ্ন করেছে না, আমি আমার জবাব চেয়েছে, আমি তো জবাব দিচ্ছি। আমরাও ভিডিও ক্লিপিংসে শুনতে পেলাম, আপনি বলছেন। আমি বলছি প্লিজ, আমি আনসার দেব, দায় দিয়ে দাও শিবির করে। আমি বলছি সেটা একটু ব্যাখ্যাটা দিবেন, তারপর আমরা একটু শুরু করব। আপনি আমার এটা চ্যালেঞ্জটা নেবেন না, আমি তো এটা ব্যাখ্যা দেব, আমি তো কথা দিচ্ছি। জি নিয়েছি, রাকিবের চ্যালেঞ্জ আপনি আমাকে দিবেন, আপনি একটু 1 ঘন্টার মধ্যে দিবেন, আমি দেব তো 1 ঘন্টার মধ্যে। দায় দিয়ে দাও নিয়ে একটু বলবেন, আমি অবশ্যই বলবো। দর্শকরা সবাই অপেক্ষা করছে আপনার এই শিবিরের দায় দিয়ে দাও নিয়ে। আমি এর জন্যই বলি যে গুপ্ত এবং এখানে অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মী জড়িত করেন, তাদের কোনোদিন এই সাহস নেই কমিটি প্রকাশ করার। আমি স্পষ্টভাবে বলছি, ইতিহাস কখনো ক্ষমা করবে না।
কোনো অপব্যাখ্যায় কাজ হবে না। আপনি আমাকে বলেছেন, আমি তো আপনাকে বললামই 15.5 বছরের কাউন্সিল সবকিছু আমি আপনাকে সরবরাহ। আচ্ছা, হানান Let me মাসুদ, finish, আমি এবং কি সুযোগ পাবো? হ্যাঁ, আমরা একটু হানান মাসুদের বক্তব্য। আমার মাত্র একটা প্রশ্নের জবাব দিলাম, তিনি তো আমাকে 10টা প্রশ্ন করেছেন। আপনি একটা আনসার দেন নাই, আমার একটা প্রশ্ন নিয়ে অ্যাড্রেস করেননি। একটু ঘুরে আমার কমিটির কথা তারপর আমরা বলেছেন না? বাকি করি। আচ্ছা, আমার কমিটির কথা তো বলেছেন, তা আমি তো আপনাকে বললাম, আমি আবারও সবার সামনে কি করছি, 15.5 বছর হাসিনার আমলে সকল বিশ্ববিদ্যালয়ের কি কি কাজ করেছেন সকল বিশ্ববিদ্যালয়ের এটা কমিটি উপস্থাপন করে আমরা একটা চ্যালেঞ্জ নিই রাকিব ভাই, আসুন আগামীকাল টিএসসি তে অথবা যে কোনো একটা জায়গায় আপনারা 15 বছরের সকল কার্যক্রম সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে প্রকাশ করবেন, আমরা আমাদের সকল কার্যক্রম প্রকাশ করব, এবং এই 6 মাসে আপনারা কি করেছেন সেটা সকল শিক্ষার্থীদের কাছে আপনারা ওপেন প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা, প্রদর্শনের ব্যবস্থা করুন, আমরাও করি। এরপরে সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা ওপেন সংগঠন আর কারা গুপ্ত যারা সংগঠন। 15.5 বছরের তাদের কর্মীটাই চিনাইতে সাহস দেখায় না, তারা আমাকে আমার কর্মসূচি জানতে চায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি আমার- ঘোষণার পর আমার- আমার ছাত্রলীগের সাথে কর্মসূচি সংযুক্ত জানতে থাকার চায়। পর আমি 6 তো- জনকে কেন আপনাকে বহিষ্কার করতে হয়েছে? সেই একটু কি হবে? শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতায় নিয়েছে 2009 সালে, 6 জন ছাত্রলীগের তারপর সাথে থেকে যুক্ত থাকার আমার কারণে কেন ছাত্রদের তাদেরকে প্রতিটি বহিষ্কার করতে হয়েছে? কর্মসূচি- এই উত্তর দিবেন প্লিজ। আমি প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি- কমিটি ঘোষণার পর 6 জন ছাত্রলীগের পোস্ট দাঁড়ি ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করেছেন, এটা কি আমার সম্ভব? আমি প্রতিটা প্রশ্নের জবাব দিতে আচ্ছা, রাকিব ভাইয়ের কাছে আরো প্রশ্ন রয়েছে, জাহিদ ভাইয়ের কাছে রয়েছে, আমরা একটু হানান আমি কোনো আনসার পাইনি। আচ্ছা, দর্শকরা পেয়েছে কিনা দর্শকরা কমেন্ট করবে। আজকে যে 10-15 জন লোককে আমরা আসলে অস্ত্র হাতে দেখেছি, কোন বিষয়টা ধর মারি কিল ঘুষি এই ইস্যুটা সবচাইতে বড়, নাকি হচ্ছে দা ছাপাতি ভোটি নিয়ে কোপাইতে আসা সেই ইস্যুটা বড়? আমি ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে বসে ওনার যখন হচ্ছে ভিডিও দেখাচ্ছিলেন, তখন হচ্ছে যে 15-20 জনের হাতে দা ছাপাতি ভোটি দেখা গিয়েছে, তাদের ভিডিওটা দেখিয়ে এদের পরিচয়টা উনি ফাঁস করার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে দেখা হচ্ছে কে ধর বলেছে সেটা প্রকাশ করে মূলত হচ্ছে ওই যে দা ছাপাতি হাতে যারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই পরিচয়গুলো কিন্তু চলে এসেছে। গত রাতে আমরা দেখছি হঠাৎ করে যাচ্ছে ছাপাতি হাতে যাকে দেখা গিয়েছে তাকে যুব দলের সহসভাপতি যখন বলা হয়েছে, কিন্তু হচ্ছে অস্বীকার করা হয়েছিল যে এটা 2014 সালের ছবি, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এটা গতকালকেরই ছবি, এবং সেই বিষয় জেনে যুব দল একজনকে বহিষ্কার করেছে, কিন্তু সেখানে তো একজন ছিল না, বাকিরাও ছিল। যেখানে এই ক্যাম্পাসের ভিতরে আসলে কাদের আহ্বানে আমরা তো এই স্পষ্টতা যে হচ্ছে সেখানে ধরেন হচ্ছে ওই যে ওমর ফারুক বলেন আরো কিছু শিক্ষার্থী বলেন, তারা ধরেন হচ্ছে ছাত্রদল উপর হামলা করলো, ছাত্র 4-5 জনকে পিটালো, হাত দিয়ে পিটাইছে না তো লাঠি হাতে পিটাইছে, এবং তারপরে তাদেরকে যখন বের করে দিল সেখান থেকে এবার কেন হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকে আমি একটু বলছি ক্যাম্পাসের বাইরে থেকে যখন অস্ত্র হাতে ছাপাতি হাতে তাদেরকে নিয়ে আসা হয়, এদেরকে কারা ডাকছে? আপনি কথা বলতে দিলে আমি বলবো, না হলে না, আমি সেটা বলছি, আমি আপনাকে বলতেছি কথাটা, আমাকে শেষ করতে দিন। আচ্ছা, দা ছাপাতি হাতে এদের পরিচয়টা প্রকাশের চাইতে ওমর ফারুকের পরিচয়টা প্রকাশ যখন বড় হয়ে ওঠে, তার মানে হচ্ছে আপনি ওই সন্ত্রাসীদেরকে আড়াল করে যে হচ্ছে সন্ত্রাস করে না তাকে আপনি হচ্ছে সামনে আনার চেষ্টা করছেন। এই বিষয়টাতে এইভাবে আমি আজকে দেখলাম যে হচ্ছে যুবদলের সহসভাপতি তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দেখেন তাকে খুঁজে পাবেন কিন্তু হচ্ছে কোনো না কোনো বড় একজন নেতার আশ্রয় এখন ঠিকই আছে, তাকে পুলিশ ধরতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজেই পাবে না। বিষয়টা যতজন মানে হচ্ছে আমি মনে করবো যে যতজনকে বহিষ্কার করেন তাদেরকে একই সাথে ধরে পুলিশে তুলে দেন, কারণ হচ্ছে তারা পরবর্তীতে আবারও একই ধরনের অপকর্ম করে। তাদের বিরুদ্ধে যখন হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে যায়, তখন আমি বিভিন্ন জায়গায় আমার প্রমাণ পেয়েছি। আমার নিজ উপজেলা একজন বহিষ্কৃত নেতাকে যখন হচ্ছে নেতার বিরুদ্ধে পুলিশ যখন মামলা নিচ্ছে, তখন হচ্ছে জেলা সভাপতি পরিচয় দিয়ে ফোন দিয়ে পুলিশকে ধমকানো হচ্ছে ওর বিরুদ্ধে কেন মামলা নিচ্ছেন। এই জাতীয় বিষয়গুলো ঘটছে। পাশাপাশি হচ্ছে ওমর ফারুকের যে বিষয়টা আজকে ওনারা যখন উপস্থাপন করেছেন, আমরা কিন্তু এর আগে এই বিষয়টা জানতে পারিনি। আমরা তখন একটা মিটিং এ ছিলাম, সেখান থেকে সরাসরি এখানে এসেছি, আমরা এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিব, আমরা এটাকে তদন্ত করে দেখবো আসলেই আমাদের যে ওমর ফারুক যে কমিটিতে আছে সেই ব্যক্তি কিনা নাকি অন্য ব্যক্তি। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি হচ্ছে এই ওমর ফারুক আর সেই ওমর ফারুকের মধ্যে পার্থক্য ভিন্নতা রয়েছে, নামের মিল রয়েছে, কিন্তু তারপরে এটা আমরা এখনো তদন্ত করার সুযোগ পাইনি। আমরা পরিপূর্ণ তদন্ত করে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আগের রেজিম ছিল তখন ছাত্র দলের ব্যানার ধরার মতো লোক পাওয়া যেত না, 5 থেকে 10 জন পাওয়া যেত। যখন রেজিম চেঞ্জ হলো আপনারা চটজলদি বড় একটি কমিটি দিয়ে দিলেন, 177 জনের কমিটি দিয়ে দিলেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি কি গুপ্ত শিবিরের মতো গুপ্ত ছাত্র দল? জি, ধন্যবাদ। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। আপনার এই যে বলেন যে ব্যানার ধরার লোক ছিল না, এটি গতকাল একজন বলেছেন, এটি আমাদের কাছে খুবই দুঃখজনক, কারণ তৎকালীন সময় তারা তো ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের নেতা ছিল, পদধারী এবং সরাসরি ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল, তাদের বক্তব্য এগুলি উঠে আসবে। সে কারণে তারা তো ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা রাখে না যে কত কষ্টে অমানবিক জীবনযাপন করে এই ব্যানার ধরে রেখেছিল। তো জাহাঙ্গীরনগরের যে আমরা যে কমিটি দিয়েছি তাদের কাছে জিজ্ঞেস করলেই তো হয় যে ভাই আমার কমিটিগুলো দাও, আপনি চাচ্ছেন তো শতাধিক নেতাকর্মীদের মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার আমলে, সেটা আমি আপনাকে নাম সহ দেখিয়ে দেবো। এবং আমাদের কিন্তু তাও কিছু নেতাকর্মী বাদ পড়েছে, সিনিয়র কারণে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি, এবং তারা কিন্তু দেখেন একটা প্রতিক্রিয়াও দেখিয়েছে ক্যাম্পাসে। তো সিনিয়র হয়ে তারা কি গুপ্ত থাকার কোনো সুযোগ ছিল কোনো? আর আমাদের সম্পর্কে এই অভিযোগ নেই। এখন আমি আবারও আমার প্রসঙ্গে ফিরে আসছি। যদি কুয়েটে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কমিটি ঘোষণা করেছে এবং সেই কমিটির ব্যানারে তারা মানববন্ধন করলো এবং তারাই আমাদের উপর হামলা করলো, সূচনা করলো। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কমিটি ঘোষণা করে ছাত্র রাজনীতি করতে পারবে, আর ছাত্র দল সেখানে একটা সদস্য ফরম বিতরণ করতে পারবে না, যাদের ইচ্ছুক যারা নিতে পারবে। এটি কি বৈষম্য বিরোধী এর জন্য কি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে? এই প্রশ্নের উত্তর নেই, একটু হানান হোসেনের কাছ থেকে নেই একটু এটা, তারপর আবার আপনাকে দেই হানান ভাই একটু। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের ছাত্র সংগঠন নয়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাও বলছে না যে হচ্ছে কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা অভ্যুত্থানের শক্তি, যে অভ্যুত্থানের শক্তিতে পরবর্তীতে হচ্ছে এটাকে যাতে কেউ পলিটিক্যালি ইউজ করতে না পারে সেজন্য হচ্ছে পলিটিক্যাল লোকজনকে বাদ রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিগুলো করা হয়েছে। ধন্যবাদ। এবং হচ্ছে এই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে হচ্ছে ছাত্র রাজনীতি হবে, তবে সেটা লেজুর ভিত্তিহীন, যে ছাত্র দলের সাথে হাতাহাতি হবে, ছাত্র শিবিরের সাথে হাতাহাতি হবে, কিন্তু ছাত্র দলের সাথে হাতাহাতি হলে সেই জন্য যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা হচ্ছে বিএনপি গিয়ে সেখানে গিয়ে হামলা করবে না অস্ত্রশস্ত্র নিয়ে। আমরা বলছি সেই ছাত্র রাজনীতির কথা যে হচ্ছে কথা কাটাকাটি হবে, শিবিরের সাথে কথা কাটাকাটি হবে, কিন্তু শিবিরের সাথে কথা কাটাকাটি হলে শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব কল্যাণ ফেডারেশন কিংবা হচ্ছে জামাত গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হাজির হবে না। এই রাজনীতিটাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অলরেডি একটি ছাত্র রাজনীতি, লেজুভিত্তিক ছাত্র রাজনীতির উত্থান হতে যাচ্ছে। সেই ছাত্র রাজনীতি তারা ছাত্র রাজনীতি করবে, তারা বলছে যে হচ্ছে তারা হল কমিটি দিবে না, অনুষদ কমিটিগুলো দিবে না, কারণ হচ্ছে এই জায়গাগুলো পড়াশোনার জায়গা, সেখানে রাজনীতি তারা করবে না, তারা রাজনীতি করবে হচ্ছে এর বাইরে গিয়ে। সেই জায়গা থেকে আমরা নতুন একটা রূপরেখার কথা বলছি, যাচ্ছে ছাত্র রাজনীতির জন্য অবশ্যই একটি নতুন রূপরেখা লাগবে। আপনি 1990-এর দশকে, এরপর হচ্ছে 2000 তারপরের সময়টাতে 2024-এর আগ পর্যন্ত আপনারা যে রাজনীতিটা করে আসছেন সেটা ব্যর্থ হয়েছে। সেটা 91 থেকে ছাত্র সংসদগুলোকে বন্ধ রেখে, ছাত্র সংসদগুলোকে বন্ধ রেখে হচ্ছে আপনি দখলদারিত্বের রাজনীতি করেছেন। গণরুম গেস্টুম তো শুধু ছাত্রলীগের আমল না, ছাত্রদল যখন ক্ষমতা ছিল তখন তারাও গণরুম গেস্টুম চলমান রেখেছে, এবং ক্যাম্পাসে হামলা, সংঘাত, এক গ্রুপ, দুই গ্রুপ, সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ কিংবা অন্যান্য গ্রুপের মধ্যে কমিটি নিয়ে হামলা হয়ে লাশ পড়েছে, অনেকগুলো লাশ পড়েছে। হচ্ছে সেখান থেকে বের হয়ে এসে আমরা বলছি নতুন রাজনীতির রূপরেখা দরকার। সেই কারণে আমরা ছাত্র দল, ছাত্র শিবির, আরো অপরাপর যত ছাত্র সংগঠন আছে সকলকে নিয়ে বসার জন্য আমরা আহ্বান করেছি। আমরা বলেছি আমরা সবাই মিলে বসবো, বসে একটা নতুন রাজনীতি 24 পরবর্তীতে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন একটি রূপরেখা আমরা তৈরি করি। সেই জায়গা থেকে ছাত্রদল আমাদের ডাকে সাড়া দেয়নি, বড় বৃহত্তম একটি ছাত্র সংগঠন যখন সাড়া দেয়নি, অথবা ওনারাও এই উদ্যোগ নেন নাই, ওনারাও যদি এই উদ্যোগ নিতেন যাচ্ছে ঠিক আছে, এতদিনের যে ধারার ছাত্র রাজনীতি চলেছে সেই ছাত্র রাজনীতি ব্যর্থ হয়েছে সেটা ওনারাও বলেন, সবাই বলে। আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি করার জন্য আলাপ আলোচনা করে একটি রূপরেখা তৈরি করি। এটা একটা জাতীয় ঐক্য, যেমন ভাবে রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনা করে শেষ করি আমি 30 সেকেন্ড। সেই জায়গা থেকে যখন আমরা আহ্বান করছি, ওনারা যেমন আমাদের ডাকেও সারা দেননি, নিজেরা উদ্যোগ নেননি, কিন্তু তার পরবর্তীতে দেখতেছি অলরেডি চট্টগ্রাম কলেজ, কুয়েট সহ আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সে আগের মতো দখলদারিত্বের রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন। তার মানে নতুন ধারার ছাত্র রাজনীতি আসলে ছাত্রদল চাচ্ছে না। যদি চাইতো তাহলে এখনো সময় আছে, যে ওনারাই ডাকুক যে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতির জন্য সকলের সাথে বসে আমরা একসাথে আলাপ আলোচনা নতুন রূপরেখা তৈরি করি। ওনারা যদি সেই রূপরেখা তৈরি উদ্যোগ নেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই যাব, আমি আশা করি শিবিরও যাবো, সব ছাত্র সংগঠন যাবো, ওনাদের আলোচনায় বসে আমরা প্রয়োজন রূপরেখা তৈরি করি আগামী রাজনীতি, ছাত্র রাজনীতি কেমন হবে, হলগুলোতে কমিটি দিবেন নাকি দিবেন না, অনুষদ ভিত্তিক হবে নাকি হবে না, এবং হচ্ছে দলের একটা ছাত্র বিষয়ক সম্পাদক থাকবে কিনা, যে দলের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে ঠিক করে দিবে। আবার হচ্ছে ওই দলের ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারিকে চাইলেই মূল দলের চেয়ারপারসন এটাকে বহিষ্কার করতে পারবে অথবা কাউকে নিয়োগ দিতে পারবে। এরকম মানে কোম্পানির মালিকানার মতো ছাত্র সংগঠন চললো তো ভাই বাংলাদেশের ছাত্রদের কল্যাণে কাজ হবে না, মূল রাজনৈতিক দলের কল্যাণে কাজ হবে। এখন কোম্পানির মালিক এমডি ঠিক করে দিবে যে আমার অমুক সেক্টরে কে প্রধান হবে, কে দ্বিতীয় হবে, তারপরে কর্মচারী কে হবে, আমি ডাকলে লাঠি নিয়ে দৌড় দিবে, আমি ডাকলে রাস্তা অবরোধ করে দিবে। মানে এইরকম জায়গা থেকে কোম্পানির মালিকানা ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে গিয়ে ছাত্রদের স্বতন্ত্র অবস্থান দরকার প্রতিটা। আমি ভাইকে বলবো যে আপনাদের আসলে হচ্ছে কাউন্সিল হয় কিনা, কাউন্সিল করে কি আপনাদের ছাত্র নেতা নির্বাচন করেন, তাহলে কাউন্সিল কারা, আপনাদের কাউন্সিলর গুলা কারা, যে হচ্ছে কারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে বিএনপির রুহুল কবির রিজভির স্বাক্ষরিত ইয়ার মাধ্যমে কিন্তু ওনাদের কমিটিটা হয়েছে। তো মূল দল যদি এভাবে কমিটি দেয় তাহলে তো তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে। এই ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলে আগামী ছাত্র রাজনীতি ভালো হবে। না হয় যেটা এখন দেখেছেন গতকালকে যুব দল, স্বেচ্ছাসেবক দল গিয়ে অস্ত্র দিয়ে মারামারি করেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে, ওনাদের সাথে হামলা হয়েছে, সামনের দিনে গুলি নিয়েও হাজির হবে, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাকে আর বলার প্রয়োজন আছে? আমাকে তো দিয়েছিলেন, এখন তো 7 মিনিট হয়েছে, আর বলেন আমাকে প্রশ্ন করেন, সমস্যা নেই। কি কোশ্চেন করতে পারি? আমি বলছি প্লিজ, আমি এটা আনসারটা দিচ্ছি। আচ্ছা জাহিদ ভাই প্রশ্নটা কি নিয়ে বলছি, আমার যে প্রশ্নটা বলা হলো তো তিনি তো ব্যাখ্যা দেন 7 মিনিট। আমি আবার বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে তারা নিজেরা বারবার নিরপেক্ষ, এটা কোনো ছাত্র সংগঠন না, রাজনৈতিক সংগঠন না। তাহলে ডক্টর ইউনূস সাহেব প্লিজ ডক্টর ইউনূস সাহেব যে রাজনৈতিক দলগুলো ডাকলো, বহালের পক্ষে ভাই ডাকতে চান, কিন্তু সেখানে তো আসলে ছাত্র, আমি কি আমার কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, জি প্লিজ। সেটি হলো যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন এবং আমাকে বাদ দিয়ে তাকে দিয়েছেন, তো আমি বলি তিনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা তো আমরা ইউটিউবে সারাদিন এগুলোই শুনি এবং একই বয়ান। ডক্টর ইউনূস সাহেব
তিনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, সেখানে জাতীয় নাগরিক কমিটি, হাসনাত আব্দুল্লাহ সহ তারা যে অ্যাটেন্ড করলো, সেটি কোন প্রোটোকলে? সেটি তারা কি সেখানে বলেছে না আমরা অরাজনৈতিক সংগঠন, আমাদেরকে কেন ডাকেন, আমরা কেন যাব? তারা বলেছে ও মধু খাওয়ার সময় ওকে, আর যখনই হবে এটা তো মানে আমরা জাস্ট মানে, কিন্তু এগুলো কিন্তু ঐতিহাসিকভাবে দলিল হয়ে থাকবে। এই যে বক্তব্যগুলো যে আমরা অরাজনীতি, কিন্তু কাজ করবো সব রাজনীতিক। আপনি লক্ষ্য করে দেখেন, বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন বলছে আবার নতুনভাবে আবির্ভূত হচ্ছে, ওকে আমরা তো ওয়েলকাম জানাচ্ছি এবং শুরু থেকেই, এবং আগামী তো জানিয়ে যাব। তারা যে সারা দেশে কমিটিগুলো দিল, সেই কমিটিগুলো কি হবে? সারা দেশে তো কমিটি দিয়েছে, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করে, কুয়েটে বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা হয়েছে। তো সেগুলোর কি পরিণতি হবে নতুন হলে? তো তারা যে স্টাইলে চলছিল, তো সেখান থেকে বের হয়ে তারা আবারও নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করছে। অনেকগুলো প্রশ্ন, সেটি হচ্ছে যেটি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে কুয়েটে যেটি হলো যে আমরা দেখলাম যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হলো লম্বা সময় ধরে, সেখানে বলা হচ্ছে রাজনীতি করা যাবে না। এই রাজনীতি বন্ধের জন্য যেই অবস্থাটি তৈরি করা হলো, সেটিও কি এক ধরনের রাজনীতি কিনা, সেটি এক ধরনের প্রশ্ন। আবার আরেক ধরনের প্রশ্ন আসছে যে আমরা দেখেছি যখন গণঅভ্যুত্থানের আগের সময়ে তখন কোনো কিছু হলেই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো, দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো। তো এই গণঅভ্যুত্থানের 7 মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির কথা বলেছেন। আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে ওনাদের কমিটির 13 জন ছিল যারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো কুয়েটে যেটি ঘটেছে, আসলে দেখুন শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে। আপনি যদি বুয়েটের কথা চিন্তা করেন, যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই এই দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না। তো কেন চায় না, এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো ইয়ে করে। আমি একটা পরিসংখ্যানের কথা বলছি, একটা আর্টিকেলে সেটা পেলাম। সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ, এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন। সেখানে মোর দেন 60% স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই, এই কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি। তাহলে রাকিব ভাইয়েরা কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন? কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের? কেন এই ভীতিগুলো তৈরি হলো? সেটা 15 বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি, সেটা পাশাপাশি তার আগেও কিন্তু অনেক কিছু ঘটেছে। সেই বিষয়গুলোকে যদি আমরা এখন পুনরাবৃত্তি করি, আবার যদি সেই একই যাত্রায় ফিরে যাই, তাহলে শিক্ষার্থীরা আসলে এই দাবি তুলবে। তারা যেটি বলছেন, ছাত্র রাজনীতি নিয়ে তারা যেটি বলতে চাইছেন একটু যুক্ত করে দিই। বলতে চাইছেন যে যেহেতু বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, আপনারা গোপনে সেই বৈষম্য না, আমাদের কমিটি বৈষম্য বিরোধী বিষয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন। আর বাকি যেটা সেটা হচ্ছে যে চালিয়ে আমরা আপনার মনে আছে জুলাই বিপ্লবের সময় সংগঠনে এরকম অভিযোগ, জুলাই বিপ্লবের সময় অর্থাৎ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের একটা টার্ম ছিল, আপনার মনে আছে কিনা, চালিয়ে দিন। তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আজকে আমাদের রাকিব ভাই করলেন যে দায় শিবিরকে দিয়ে দাও। তো এটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটা কেন বলেছি? খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটু শুনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্র শিবিরের রানিং সেক্রেটারি, ছাত্র শিবিরের যে রানিং সেক্রেটারি, আচ্ছা আমি খুলনা বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নাই। উনি শেষ করলে আমি সময় দিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট হলো আমাদের ছাত্র রাজনীতি। আমি বলতে চাই ছাত্র রাজনীতি আসলে কেন, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে, সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে, সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে, ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব তৈরি হবে, জাতিকে যারা লিড দিবে, পৃথিবীর বুকে যারা বাংলাদেশকে লিড করবে, তারা এখান থেকে তৈরি হবে। এই জন্যই তো ছাত্র রাজনীতি। কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন, যেটা আমরা ইতিপূর্বে ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি। যেমন আজকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপোর্ট ইউনিভার্সিটি, তিনি ব্যাগে করে দেশীয় অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন, ব্যাখ্যা দিবেন, দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে। আরো অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা, কিন্তু দর্শকরা পেয়েছে কিনা তারা বলবে। তো এই যে আবার পুনরাবৃত্তিতে আমরা যাচ্ছি, কে যাচ্ছে, এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে? এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, সবাই সেটা বলছে যে কারা করছে। তিনি দায়ও স্বীকার করে নিয়েছেন যে গতকালের ঘটনা যুবদল, এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল, এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হানান মাসুদ তিনি করেছেন, সে উত্তর তিনি দিবেন। এখন আসুন যে ঐক্য বিনষ্টের যে জায়গাটা, এটা কার কারণে হচ্ছে? আমরা যদি জুলাই স্প্রিট আসলে কি, রাকিব ভাইকে প্রশ্ন করি, উনি পয়েন্টগুলো বলবেন, কোশ্চেনটা একটু রাখুন। জুলাই স্প্রিটটা আসলে কি ছিল? সবাই ঐক্যবদ্ধ ছিল যে সবার প্রতি জুলুম করা হচ্ছে, সবাই এক ধরনের মাজলুম, তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম, তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন, আপনি তো সামান্য একজন সবজি বিক্রেতা। বললো দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, সেখানে আমি কেন এখানে বসে থাকবো? আমি বললাম যে সেখানে তো গেলে গুলি করে দিবে, আপনি তো মারা যেতে পারেন। বলে যেগুলো মরণকে আমরা ভয় পাই না। তাহলে এই যে স্পিরিটগুলোর মধ্য দিয়ে, এত শাহাদাতে, এত রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি, তো সে জায়গায় এসে আজকে ঐক্য বিনষ্টটা কার কারণে হচ্ছে?
এটা তো সব দৃশ্যমান। আমরা রাকিব ভাইদের সাথে 5ই আগস্টের পরে দেখা করার কথা ছিল, তো উনি আমাদেরকে সময় নিয়েছেন, সময় নেওয়ার পর আমরা কিন্তু নয়াপল্টন অফিসে গিয়ে দেখা করে এসেছি, কিন্তু সেটা মিডিয়াতে ওনারা আসতে নিষেধ করেছেন যে এটা যেন মিডিয়াতে প্রকাশ না পায়। এরপরেও আমরা অনেকবার ওনাদেরকে নক করেছি, আসুন একটু বসি, আমরা কিভাবে করে ছাত্র রাজনীতি একটা নয়া স্বরূপ আমরা তৈরি করতে পারি, ওনারা আমাদের ডাকে সাড়া দেন। এরপরে বৈষম্য বিরোধী মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করে সেখানে ওনাদেরকে ডেকেছে, ওনারা আসেননি। তাহলে ঐক্যটা কার কারণে বিনষ্ট হচ্ছে আপনি আমাকে একটু বলুন এটা। তো এই জায়গাগুলো আমার মনে হয় যদি আমরা একটু যদি নয়া স্বরূপে যেতে না পারি, নয়া স্বরূপে যেতে না পারি, তাহলে ছাত্রদের দ্বারা প্রত্যাখ্যিত হবে। তাহলে আমরা ছাত্রদের লক্ষণটা দেখলাম, সামনে আমরা হয়তো বা বড় ধরনের রোগাক্রান্ত অবস্থা দেখতে পাবো। রাকিব ভাই এই প্রশ্নের জবাবটা নিয়ে আলোচনা শেষ করতে চাই। জবাব দিতে চাই। তিনি বলেছেন যে কেন ঐক্যটা বিনষ্ট হচ্ছে। খুব সংক্ষেপে। আমরা তো আবারও বলছি, আমরা সন্দেহ করছি যে তাদের এই তারা ডাকছেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা সাড়া দিচ্ছেন না। জি জি, এটা বলছি যে আমরা সন্দেহ করছি যে তাদের কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো ছিল সবগুলো অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মী। আপনি একটা প্রমাণ দেখান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরের 13 জন শিক্ষিত ছাত্রলীগ, আমরা স্বীকার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের তাদের সেক্রেটারি তাদের কেমন রাজনীতি, আমাকে এই রাজনীতি কি দর্শকরা বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন এই জেনারেশনকে এত বোকা কেন ভাবছেন? রাকিব ভাই 1 মিনিটে শেষ করি আমরা দ্রুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার জেনারেল স্টুডেন্টদের নিকট ছেড়ে দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, তারা সরাসরি ছাত্রলীগের পোস্টধারী নেতা। আমি বলে দিচ্ছি, তারা স্বীকারও করছে, এবং তিনি বলেছেন যে না, তিনি জানতেন না যে এই কমিটিতে রয়েছে। তো যা হোক, সেটি গেল। এখন তারা যখন এখন পর্যন্ত আই থিংক বলেন ভাই 20 বার অর্থাৎ 20 বারের অধিক ওনার সাথে, ওনার সেক্রেটারির সাথে বসে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এবং আপনি যদি এখনো সার্চ করেন অধিকাংশ মিডিয়াগুলোর সেইগুলো পাওয়া যাবে। আচ্ছা শেষ করি দ্রুত। বারবার আমি তো সুযোগ দিচ্ছি, কিন্তু তার মানে তার পিছনে ফিরে যাওয়া, আবার সে আগের রাজনীতি, আবার সে ফ্যাসিবাদ কায়েম, এটা নিয়ে তো আসলে নতুন বাংলাদেশ গড়া পসিবল না। ঠিক আছে, আমি আমার বক্তব্য সামান্য একটু বলতে পেরেছি। তিনি বলেছেন ওকে, তিনি যদি খুশি থাকেন কোনো সমস্যা নেই। আমি আমার বক্তব্য দুটো শেষ করে দিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং এক্ষেত্রে তিনি আবার সাফাই গেলেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সাফাই কেন? এটা আমার সার্ভের রিপোর্ট। না ঠিক আছে, আমার সাফাই গাওয়া না, আমি রিপোর্ট যেটা পেয়েছি সেটা। সরি। আচ্ছা, হান্নান ভাই আপনার কাছ থেকে শেষ করতে চাই আলাপটা। সেটা হচ্ছে মানে এই যে ছদ্মাবরণের যে অভিযোগটা আসছে, পাল্টা অভিযোগ, মানে ছাত্রলীগ, ছাত্র শিবির, ভাই একটি কথা শুধু বলি, ছাত্র দলের, আমি লাইভে বলি, এই যে শিষ্টাচার থাকা উচিত, ছাত্র শিবির প্রদর্শন করে কথা বলা উচিত। এই অভিযোগ, পাল্টা অভিযোগ কি যে ঐক্যের যে সুসংগত অবস্থান সেটা কি বিনষ্ট করছে? দেখেন, অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে আছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে আছে, আবার বৈষম্যের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে ভাই বললেন যে ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের ছিল, কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জনকে বহিষ্কার করতে হয়েছে সমালোচনার কারণে ছাত্রলীগ থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13 জনের আমরা নেক্সট টাইম পেলে বহিষ্কার করব। এবং হচ্ছে এরকম ভাবে হচ্ছে, আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা বাস্তব, আমরা জানতে পারি। কিন্তু কথা হচ্ছে এটার কারণে আপনাকে হচ্ছে এক টেবিলে বসবেন না, একসাথে খাবেন না, এবং হচ্ছে আগের ধারার রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য সুকৌশলে এড়িয়ে যাবেন, এটা হচ্ছে না। আমি তো ভাইকে বলছি যে আপনারা আহ্বান করুন, আগামীর রাজনীতি, ছাত্র রাজনীতি কিভাবে হবে, আমরা সবাই মিলে এটা পরিবর্তনের জন্য কাজ করবো, রূপরেখা তৈরি করবো। ছাত্রদল লিডিং হিসেবে যদি আহ্বান করে, আমরা সবাই যাব। আমরা মনে করি বাংলাদেশে আগামীর জন্য সুন্দর ছাত্র রাজনীতির জন্য নতুন রূপরেখা দরকার, এটা তৈরি করতে হবে। এই তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে আমাদের চোখে এখন পর্যন্ত ছাত্রদল, কারণ ওনারা না হচ্ছে আমরা ডাকলে আসতেছেন, বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে, ছোট ছোট অজুহাত দিয়ে, মানে জাতীয় এই বিষয়টাকে, যে জাতীয় ঐক্যমত ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করতে হবে, এটাকে মানে হচ্ছে মুছে দিতে চাচ্ছেন। ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, ছাত্রদল ছাত্রলীগ নিয়ে রাজনীতি করে, সন্ত্রাসী রাজনীতি করে, এবং বৈষম্য বিরোধী সেদিন কেন হচ্ছে ডক্টর ইউনূসের ওখানে সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এই সকল কোশ্চেন তুলে না, এই ছোট বিষয়গুলোকে নিয়ে ওনারা আসলে আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে সেটা ঠিক করতে আমরা প্রত্যাশা করব যে ওনাদেরকে প্রত্যাশা করব ছাত্রলীগকে যেভাবে শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি না। আমি আমার শেষ 2 সেন্টেন্স বলতে চাই, যদি অনুমতি আর যদি মনে করেন না, তাহলে নেক্সট টাইম আর এইভাবে রাখবেন না, তাদের সাথে করে দিতে পারি আপনাদের। আমি শেষ সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে কুয়েটে, তো আমরা অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে ওই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সূত্রপাত, কারা কার উপর হামলা করলো, প্লিজ। আমি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের সোচ্চার হওয়ার জন্য আহ্বান দিচ্ছি। জাহিদ ভাই 30 সেকেন্ড প্লিজ। আমি দরকার ভাই, আমি আপনাকে একজন একটু 30 সেকেন্ড আমরা একটু শেষ করতে হবে অনুষ্ঠান। নিশ্চয়ই আলাপের সুযোগ সামনেও থাকবে। জাহিদ ভাই 30 সেকেন্ড শেষ। আমরা কেন গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলি? তিতুমির কলেজে যিনি সময় নেই, জাহিদ ভাই, ছাত্রদল বিএনপির আদর্শকে ওন করে কিনা, লালন করে কিনা, এটি ছাত্রদলকে ক্লিয়ার করা দরকার। বিএনপি কোন ধারার রাজনীতি বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু আজকে 2025 সালে এসে ছাত্রদল তারা কোন ধারার রাজনীতির দিকে যাচ্ছে, এটা ওনাদেরকে ক্লিয়ার করতে হবে। আমি আমার গতকাল একটা পোস্টে বলেছি, ফেসবুক পোস্টে, আজকেও বলছি,
আমরা ওনাদের শত্রু না, আমরা চাই যে ওনাদেরকে বন্ধু প্রতিম মনে করি, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা এগিয়ে যাক, আমরা একসাথে কাজ সেই করি। প্রত্যাশা আমাদের সর্বশেষ সামনে দিনগুলোতে 10 নিশ্চয়ই আলাপের আরো আমি সুযোগ চাই হবে, যে সময় এরপর রয়েছে থেকে আমাদের। আপনাদের এই টকশোগুলো হোক যে শিক্ষার্থী বান্ধব, ছাত্ররাজনীতি কেমন হবে, বাংলাদেশটা কিভাবে করে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছাবে, সেটা নিয়ে পলিসি ডিবেট হোক, সেটা নিয়ে পলিসি উপস্থাপন হোক, এই আলোচনাগুলো জারি থাক, এটা আমাদের প্রত্যাশা। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক শেষ করছে এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।